আজকের এই মুহূর্তের লাইভটি দেখার জন্য আপনারা ইতিমধ্যে জানেন আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের আমেজ চলছে সিলেট সিটি কর্পোরেশনই। আর পাশাপাশি আপনারা ইতিমধ্যে জানেন যে সিলেট সিটি কর্পোরেশন অন্য অন্য নির্বাচনের চাইতে একটু আলাদা আমেজ রয়েছে, কারণ নতুন অন্তর্ভুক্ত আরও বেশ কয়েকটি ওয়ার্ড করা হয়েছে যে সিলেট সিটিতে। সেই ওয়ার্ডগুলোতে নতুন নতুন প্রার্থী অংশগ্রহণ করেছেন। তাছাড়া কিছু ইউনিয়নে যারা মেম্বার প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছিলেন অনেকে আমরা দেখছি, এবং মহিলা সংরক্ষিত আসন থেকেও ইউনিয়নে যারা নির্বাচিত হয়ে কাজ করেছেন মানুষের কল্যাণে সেরকমও অনেক প্রার্থীরা রয়েছেন। ঠিক আজকে আমরা সিলেট সিটি কর্পোরেশনের সিলেট সিটির পশ্চিম সিলেট থেকে আপনাদেরকে যাকে নিয়ে আজকে সামনে হাজির হয়েছি 37 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী লাভলি বেগম, যিনি 8 নং টুকের বাজার ইউনিয়নের মেম্বার 6 নং টুকের বাজার ইউনিয়নের মেম্বার সংরক্ষিত মহিলা আসনের মেম্বার প্রার্থী ছিলেন 1, 2 ও 3 নং ওয়ার্ডের। তো আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করেছি এবং তিনি থাকা অবস্থায় আসলে কি পরিমাণ মানুষের কল্যাণে কাজ করেছেন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। এবং আমরা দেখেছি বিগত করোনার সময় তাছাড়া অসহায় মানুষের কল্যাণে এবং যারা গরিব পরিবারের সদস্যরা আছেন, বিয়ে শাদী দিতে পারছেন না মেয়েদের এবং আত্মীয় স্বজনদের, তাদেরকেও সহযোগিতা করে যাচ্ছেন। কিন্তু এই সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি অংশগ্রহণ করে আসলে আপনাদেরকে কি আশ্বস্ত করতে চান, কি বার্তা দিতে চান, সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আজকে আমরা এসেছি লাভলি বেগমের কাছে। অবশ্যই আপনারা পুরো লাইভ জুড়ে আমাদের সাথে সঙ্গ দিবেন, থাকবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ব্যস্ত সময়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা প্রথমত আপনার কাছ থেকে জানতে চাই আপনার ওয়ার্ডবাসীকে কি বার্তা দেবেন, যেহেতু আপনি আগে 1, 2 এবং 3 নং টুকের বাজার ইউনিয়নের মহিলা সংরক্ষিত আসন থেকে মেম্বার প্রার্থী রানিং ছিলেন, কিন্তু সিটি কর্পোরেশন হয়ে যাওয়াতে এটা 37 এবং 38 এবং 39 নং ওয়ার্ডে পরিণত হয়েছে। তো আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে এবং কি বার্তা দিতে চান আপনি এই নির্বাচনকে ঘিরে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া আদাব। আসন্ন সিলেট সিটি কর্পোরেশনে আমার 37, 38 ও 39 নং প্রাণপ্রিয় আমার নাগরিক ও জনগণ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের যে 37, 39 নং ওয়ার্ড সত্যি অনেক, আমার মনে হচ্ছে আগের ওয়ার্ড চাইতে অনেক বড়, কারণ আমি ক্যাম্পিং করার পরে বুঝতে পারলাম যে আমার ওয়ার্ডটা অনেক বড় আকারে হয়ে গেছে। তবে আমার চিন্তা ধারণাটাও বড়োভাবে করতে হবে। আমি তো ছোট চিন্তা করে পারবো, সম্ভব না। পিছনে যে 3টা ছোট্ট ছোট্ট ওয়ার্ড নিয়ে আমি কাজ করেছিলাম, সেই কাজগুলা আশা করছি সবার যদিও পাশে না দাঁড়াতে পারে, তাহলে তারপরও আমি জনগণের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে চালিয়ে যাচ্ছি। আর আগামীতেও ইনশাল্লাহ যখন আমার ওয়ার্ড অনেক বড়োভাবে ওয়ার্ড করা হয়েছে, তাহলে আমরা বড়োভাবে বরাদ্দও পাবো। আশা করছি আমি এই যে আমার বড়োভাবে কাজ করেও যাব ইনশাল্লাহ। আমাদের যে সাবেক যে 3টা ওয়ার্ড, আমার আগে যে 3টা ওয়ার্ড নিয়ে আমি কাজ করেছিলাম, সেই ওয়ার্ডে আমার জনগণের সাথে আমি বর্তমান ক্যাম্পাসে করতে যাচ্ছি বা জনগণের পাশে যাচ্ছি। আমরা নির্বাচনের বিষয়ে ওনাদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি। ওনারা আমাকে অনেক আপ্যায়নের সাথে আমাকে সহযোগিতা করবেন বলেছেন, বা আমাকে যে ভালোভাবে একটা আশ্বাস দিচ্ছেন, আমি সত্যি অনেক গর্বিত। আমার মনে হচ্ছে যদিও একান্ত আল্লাহর হুকুম, রেজাল্ট ভালো আর খারাপ সেটা একমাত্র আল্লাহই জানেন, কিন্তু জনগণের কাছে আমি যে ভালোবাসা পাচ্ছি সেই ভালোবাসা আমার মনে হচ্ছে যে যদিও কোনো কারণে আল্লাহ আমাকে এই জায়গায় না পৌঁছান, তারপরেও আমি জনগণের পাশে থাকবো, সাংগঠনিকভাবেও কাজ করে যাব। আমি জনগণের পাশ থেকে দূরে যাব না, কারণ আমার মনে হচ্ছে আমি এত ভালোবাসা পেয়ে আর আমার যে রেজাল্ট কি হবে না হবে সেটা নিয়ে আর আমি ভাবছি না। রেজাল্ট যদি ভাগ্য থাকে অবশ্য রেজাল্ট ভালো হবে, আর ভাগ্যে না থাকলে করার কিছু নাই। কিন্তু জনগণ আমাকে যে ভালোবাসা দেখাচ্ছেন সেই ভালোবাসার আমি অনেক কৃতজ্ঞতা স্বীকার করেছি। আশা করছি আমি আগামীতে যেভাবেই হোক, যে কোনো অ্যাঙ্গেলেই আমি ওনাদের পাশে আছি এবং থাকবো। 37, 39 আমার 3টা ওয়ার্ডের দায়িত্ব আমি আশা করি মনে মনে দায়িত্ব নিয়ে নিছি। আর তারপরে আমাদের যে
আমাকে জনগণ ওনাদের মূল্যবান ভোট বা সার্বিক সহযোগিতা করে আমাকে এই জায়গায় যদি আল্লাহ নির্বাচিত করেন, তাহলে আমার মনে হচ্ছে 5টি বৎসর মানুষের আমানত আমার হাতে তুলে দিবেন। আমি যে আমানতটা কিভাবে কাজ করব সেটা আমার নিজের সিদ্ধান্তর ভিতরে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আমি যে বিগত যে 5টি বৎসর আমি আমার এলাকার ওয়ার্ডের জনগণের ইউনিয়ন পরিষদের সবার সম্মানের কথা ভেবে আমি চলাফেরা করি। জানি আমাদের কাছ থেকে, আমরা একজন মহিলা, আমরা পুরুষ না যে আমরা যেভাবেই ইচ্ছা সেভাবে চলাফেরা করতে পারবো না। আমরা উন্নয়ন করতে গেলে নিজের আত্মসম্মানবোধ ঠিক রেখে আমরা উন্নয়ন করতে হবে। আশা করছি আমি যেভাবে এই 5টি বৎসর আমার এলাকাবাসীর সম্মান রক্ষা করে আমি উন্নয়ন করছি, সেভাবে আগামী 5 বৎসরও যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন, আমার জনগণের মূল্যবান ভোট ও ওনাদের সার্বিক সহযোগিতা নিয়ে যদি আমি নির্বাচিত হই, তাহলে আমার এলাকাবাসী, আমার ওয়ার্ডবাসী সকলের সম্মান রক্ষা করে আমি চলাফেরা করব। অথচ ওনাদের গরিব যে আমার মানুষ জনগণ আছেন ওনাদের পাশে আমি থাকব। আমার ব্যবহারের দিক দিয়ে ওনারা কখনো কষ্ট পাবেন না। কাজ যতটুকু আমি পাবো সেটা করব, কিন্তু যদি আল্লাহ যা করাবেন তা করব। আমি কিন্তু কাজে অবহেলা করি না। আর কিন্তু নিজের ব্যবহারের দিক দিয়ে, আচরণের দিক দিয়া যে কোনো লোক বলতে পারবে না যে আমার বিগত যে 5টা বৎসর, জানি না যদি আমার অজানাভাবে ভুল হতে পারে, কিন্তু আমার জানা মতো ভুল হয় না যে আমার কাছে কেউ সাইন নিতে আসছেন, কিছু চাইতে আসছেন, কিন্তু আমার ব্যবহারের দিক দিয়ে কষ্ট দিছি, এরকম কোনো রেকর্ড আমার নাই। আশা করব আগামী 5 বৎসরও আমার ব্যবহার দিয়ে আমার জনগণকে আমি সান্ত্বনা দেওয়ার সর্বচেষ্টা করে যাব। আর সব কিছুর পরে আমি আমার জনগণকে অনেক ভালোবাসি। সত্যি আমি সামাজিক সাংগঠনিক কাজ করে তারপরে আমি জনপ্রতিনিধি হয়েছি, যার কারণে আমি বুঝতে পারি জনগণ কিছুই আমাদের কাছে চান না। ওনারা চান আমাদের আচরণ, ব্যবহার, আমাদের কাছে একটু ভালো শান্তি বা একটা জিনিস বোঝার জন্য যদি আসেন তাহলে বোঝার চেষ্টা করেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা আমরা করব। এটাই আমার প্রত্যাশা, আশা ব্যক্ত করেছি। দর্শক, আমরা আছি আপনাদের সাথে। আপনারা জানেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন জুনের 21 তারিখে, এবং এই নির্বাচনকে ঘিরে কাউন্সিলর প্রার্থী যারা আছেন বা মেয়র প্রার্থী যারা আছেন প্রত্যেকেই কিন্তু মাঠে কাজ করছেন। হয়তো প্রতীকের অপেক্ষায় আছেন, হয়তো শেষ পর্যায়ে সেটা পাবেন এবং আরও জমজমাট হয়ে যাবে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এবারে একটু ব্যাপক আকারে হচ্ছে, কারণ আরও বেশ কয়েকটি ওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছে, যা 42টা হয়েছে ওয়ার্ড। তো সেক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে নিয়ে শুধু সিলেটে যারা বসবাস করেন তারা না, দেশ বিদেশের প্রত্যেকেরই স্বপ্ন রয়েছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। আজকে আমরা লাভলি বেগমের সাথে কথা বলছি। তিনি 6 নং টুকের বাজার ইউনিয়নের নির্বাচিত মহিলা সদস্য, 3টি ওয়ার্ডের দায়িত্ব পালন করেছিলেন। সেটা আপনারা জানেন যে ওয়ার্ডে ভোটের সংখ্যা কম ছিল এবং জায়গার পরিমাণটা কম ছিল, জনসংখ্যা কম ছিল এবং বাজেটটাও কম ছিল। কিন্তু সিটি কর্পোরেশনে 3টি ওয়ার্ডে প্রায় 35 থেকে 40 হাজার ভোট এবং বিশাল একটি এলাকা রয়েছে। সেই এলাকার বিশাল দায়িত্ব নিতে চাচ্ছেন। এলাকাতে যারা অসহায় দারিদ্র মানুষগুলো আছে, অধিকার বঞ্চিত মানুষগুলো আছে, সেই মানুষগুলোর সেবা করে যাওয়ার জন্যই কিন্তু মূল উদ্দেশ্য নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সেটা তো আপনারা শুনেছেন, আপনাদের কাছে সেই বার্তাটি তিনি পৌঁছে দিয়েছেন। ইতিমধ্যে তিনি বলেছেন যে আমার দায়িত্বে থাকা অবস্থায় যদি কোনো মহিলা, কোনো ভাই, কোনো বন্ধু আমার আচরণে আমার মনে হয় না যে আমি কাউকে কষ্ট দিয়েছি, তারপরও কষ্ট যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা নিজ গুণে দেখার দরকার। কারণ মানুষ বলতেই ভুল থাকে, কিন্তু মানুষের উদ্দেশ্যটা থাকতে হবে সহি সুন্দর। ইনশাআল্লাহ যদি সহি সুন্দর নিয়ত থাকে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন এবং কবুল করবেন ওয়ার্ডবাসী। আমরা আশা করব এই সিটি কর্পোরেশন নির্বাচনে যারা মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হয়ে আসছেন, অবশ্যই নতুন ওয়ার্ড হিসাবে আপনাদের নতুন যাদের ভালো হবে, এই শুরুতে যাদের ভালো হবে শেষও তাদের ভালো হবে, আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন। তার মধ্যে যারা অনেক বোনেদের সাথে, অনেক ভাইদের সাথে কিন্তু এরকম কাউন্সিলররা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারছেন না বিভিন্ন কারণে, বিভিন্ন অসুবিধার কারণে। কারণ বিশাল একটি এলাকা রয়েছে, অনেকের বাড়িতে গেলে অনেকের ঘরে যাওয়া যাচ্ছে না, অনেকের ঘরে গেলে অনেকের গ্রামে যাওয়া যাচ্ছে না, এরকম অনেক সমস্যা থাকে। এই সোশ্যাল মিডিয়ার বদৌলতে কিন্তু তাদের কথাগুলো আপনারা শুনবেন, বুঝবেন, জানবেন এবং সেটা জেনে কিন্তু আপনি আপনার নির্ধারিত প্রার্থীকে, আপনার পছন্দের প্রার্থীকে আপনার ভোটটি আপনি দিবেন, যার দ্বারা অধিকার বঞ্চিত মানুষ অধিকার ফিরে পাবে। বিশেষ করে মহিলা কাউন্সিলর দেওয়া হয়েছে এই কারণে, আমাদের সমাজে অনেক মহিলা অবহেলিত থাকেন,
অনেক সময় অনেক সমস্যা থাকে, স্বামীর পরিবারের সাথে থাকে, পাড়াপড়শির সাথে থাকে, অনেক কথাগুলো কিন্তু পুরুষ কাউন্সিলরের কাছে অথবা পুরুষ প্রতিনিধির কাছে বলা যায় না, যার ফলে সরকার এই জন্যই কিন্তু মহিলা কাউন্সিলর দিয়েছে, যাতে একজন সাধারণ মানুষ, সাধারণ মহিলা একজন মহিলার সাথে সে তার দুঃখ কষ্ট, তার অধিকারটা পাওয়ার জন্য সে কথা বলতে পারে। সেই জন্য লাভলি বেগম আপনাদের পাশে ছিলেন, যদিও এখন আরও বড় হয়েছে এলাকাটি, কিন্তু যারা ছিলেন আগে, যারা আপনারা ছিলেন, তাদের উদ্দেশ্য তো তিনি কথাগুলো বলেছেন। আমার মনে হয় যে লাভলি বেগম যেখানে অংশগ্রহণ করেছেন, তিনি একজন সদস্য প্রার্থী হিসাবে 5টি বছর কাটিয়েছেন। ওনার কিভাবে কি করতে হবে, কোন কাজটা কিভাবে করানো লাগবে, সব বিষয় কিন্তু ওনার অলরেডি অভিজ্ঞতা রয়েছে। তা আপনারা ভোট দিবেন কাকে দিবেন? নতুন কাউকে যদি দিতে চান তাহলে হয়তো সে ভালো করতে পারে, আবার খারাপও করতে পারে, আবার কিছু নাও করতে পারে, কারণ তার জানা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়া আমরা লাভলি বেগমকে আমরা দেখছি যে উনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন, যেটা আগেই বলেছিলাম যে অনেক গরিব মা বাবারা তাদের মেয়েকে বিয়ে দিতে পারছেন না, কিন্তু লাভলি বেগম শুভাকাঙ্ক্ষীদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা ওনার স্বামীও কিন্তু একজন সামাজিক সংগঠনের বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করছেন এবং জনসভা করে যাচ্ছেন। তারা মিলেই কিন্তু তারা সেই বিয়েগুলো কিন্তু দেওয়ার জন্য সহযোগিতা হাত বাড়িয়ে যাচ্ছেন। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে খতনার বিশাল ভয়াবহ দুর্যোগ ছিল, যা সিলেটের আগে কখনো হয়নি। সেই দুর্যোগেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে যেভাবেই পারেন আপনি আপনার মানুষের জন্য, সেই সময় আপনি কিন্তু ওয়ার্ড খুঁজেন নাই, ইউনিয়ন খুঁজেন নাই, গণহারে মানুষকে চেষ্টা করেছেন সহযোগিতা করার জন্য। তো সেই বিষয়গুলো নিয়ে যদি দু একটি কথা বলেন দর্শকদের উদ্দেশ্যে। আমাদের করোনাকালীন অবস্থা যখন ছিল, তখন আমি আসলে বরাদ্দ একটা বিল পাস করেছিলাম, স্কুল ব্যাগ ও টিফিন বক্স আমার শিক্ষার্থীর জন্য, মানে অসহায় শিক্ষার্থী যারা ছেলে মেয়ে আছে তাদের জন্য এই বরাদ্দটা। তারপরে আমি এটা ঠিকই অর্ডার করে মালটা তৈরি করে ফেলেছিলাম। তারপরে দেখা যাচ্ছে যে করোনাকালীন অবস্থায় প্রত্যেকটি স্কুল বন্ধ। আমার 3টি সাবেক ওয়ার্ডের পরেও আরও 3টি ওয়ার্ড নিয়েও আমি কাজ করেছি। তারপরে দেখা যাচ্ছে যে আমি তো এই স্কুল বন্ধকালীন অবস্থায় আমি কীভাবে এই শিক্ষার্থীর কাছে গিয়ে পৌঁছিব, মানে পৌঁছানোর মতো কোনো সুযোগ পাচ্ছি না। তারপরে আমার মনে হলো যে আমি ঘরে ঘরে যদি যেতে পারি তাহলে ওদের কাছে আমি পৌঁছে যেতে পারবো, কিন্তু আমার ঘর থেকে আমার শাশুড়ি বলছেন যে এভাবে আমি বের হতাম না। কিন্তু আমার মনে হলো আমি একজন জনপ্রতিনিধি, আর আমি যদি এসব বই করি আর আমি যদি ঘর থেকে বের না হই তাহলে আমার জনগণ তো সেবা পাবে না। আমার নিজের হায়াত আর মৌতের কথা একমাত্রই আল্লাহই জানে। আমি নিজে অনেক সাহস নিয়ে আমি আমার এলাকাবাসীর কিছু মুরব্বীর পাশে বা যুব সমাজ ভাইদের কাছে গেলাম, গিয়ে ওনাদের সহযোগিতা নিয়ে আমি যাই, বা আমার যে স্যার ম্যাডাম একটা লিস্ট দিয়েছিলেন প্রত্যেকের মোবাইল নাম্বার দিয়ে, ওনাদের সাথে নাম্বারে যোগাযোগ করলাম, করে ওদের কোনো সময় দেখছি যে কারো বাসায় গিয়ে দিলাম, আর কোনো সময় যদি কয়েকজনকে একত্রিত করতে পেরেছি মোবাইল নাম্বার ফোন দিয়ে, তখন ওই জায়গায় গিয়ে আমি পৌঁছে গিয়ে ব্যাগ দিয়ে আসলাম, টিফিন বক্স দিয়ে আসলাম। তারপরে সেটা আমার ওয়ার্ডের বাইরেও আমার কাজ করেছি। আমার মনে হচ্ছে যে আমাদের যে মেয়েরা বাচ্চারা আছে, আজকে যখন আমি ক্যাম্পাসিতে যাচ্ছি ওরা কিন্তু আমাকে চিনে ফেলেছে, বলছে আপা তো আমাকে স্কুল ব্যাগ দিয়েছিলেন, আপা তো আমাকে টিফিন বক্স দিয়েছিলেন। আমার মা মানে আমাকে ওরা খুব ভালোভাবে চিনতে পারছে। আমার বেশ ভালো লাগে ছোটো ছোটো বাচ্চারা যখন আমাকে আংটি বলে, আংটি আপনি যে আমাকে ব্যাগ দিয়েছিলেন ভুলে গেছেন। বা যাদেরকে আমি 4 বছর থেকে আমরা যে খতনাগুলো দেই সেটাও আমার ওয়ার্ডের বাইরেও দেই, ওয়ার্ডের ভিতরেও দেই। ওয়ার্ডের বাইরে দেওয়ার কারণ হলো যে আমি অনেক সময় ট্রেনিংও দিতাম আমি জনপ্রতিনিধি হওয়ার আগে। তো তখন আমার মনে হতো যে একজন মানুষ সেটাই বড় জিনিস, সে আমার ভোটার না সেটা আমার দেখার বিষয় না, সে একজন অসহায় মানুষ, সেটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয় হতো। তারপরে আমি ওই জায়গায় যে আমাদের খতনা যে বিষয়টা, তো সেটার জন্য আমার অনেক ছেলেমেয়েরা আমাকে মানে চিনতে পারে যে আমাকে আপনি খতনা দিয়েছেন, তার মাকে ডেকে বলে ওই আমাদের আফা আসছেন। আসলে আমার বেশ একটা ভালো লাগে যে মানুষ যখন আমাকে এতটা ছোটো ছোটো বাচ্চারা আমার প্রতি এতটা খুশি, তখন আমার বেশ একটা ভালো লাগে যে ছোটো বাচ্চারা খুশি হওয়াতে আমরা তাদের মা বাবাও খুশি হয়ে যান। আর আশা করছি আমি করোনাকালীন অবস্থায় যে আমার প্রেগনেন্সি কিছু বাধা ছিল, সে সময়ে আমার বরাদ্দ অনেক বড় অঙ্কে বরাদ্দ ছিল।
তখন আমার মনে হলো যে সেই বরাদ্দাগুলো যদি আমি এই মুহূর্তে বন্টন করতে পারি, তাহলে মানুষ ঘরে ঘরে বন্দি আছে, এই ঘরে বন্দি থাকা অবস্থায় যদি টাকাগুলো ওনাদের কাছে পৌঁছে যেতে পারে, তাহলে ওনারা হয়তো অনেকটা শান্তি মিলবে, যে শান্তি জীবনেও ভুলতে পারবেন না আমার এই সহযোগিতা। সত্যি আমি তো আমার বাবার মাল বা আমার হাজব্যান্ডের টাকা তো দেই না, আমি তো জনগণের টাকা, সরকার দিচ্ছে, আমি জনগণের টাকা জনগণের হাতে পৌঁছে দিচ্ছি, জাস্ট আমি একটু পরিশ্রম করছি, আর তো কিছু না। যার জন্য আমি করোনাকে ভয় করি না। আমি আমার জনসেবা, আমি একজন সামাজিক সাংগঠনিক, আমি একজন জনপ্রতিনিধি, আমার দায়িত্ব আমি পালন করতে হবে। সে কথা ভেবে আমি আমার যে মহিলা অধিদপ্তর বিষয়ক ম্যাডামের সাথে যোগাযোগ করি, তারপরে আমি ব্যাংকের স্যারের সাথে যোগাযোগ করি। ওনারা বলছে না, আমরা দেবো না, কারণ আমরা এত গণবসতি মানুষ একসাথে আসবে সেটা আমাদের পক্ষে সম্ভব না। ওনাদের সাথে আমি 3-4 বার বসলাম যে দেখেন স্যার, আপনারা যদি দেন তাহলে আমার মানুষ এই সময়ে মানুষের পাশে যদি আমরা এই টাকা নিয়ে দাঁড়াতে পারি, তাহলে মানুষ অনেক অত্যন্ত খুশি হবে। আমাকে যে তাদের মূল্যবান ভোট দিয়ে আজ এই জায়গায় পৌঁছিলাম, ওনাদের ইউনো ম্যাডাম বা আমার সবাই আমাকে বললেন যে যাও তুমি যে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার পরে আমার উপজেলা ইউনো ম্যাডাম, উপজেলা চেয়ারম্যান সাহেব যোগাযোগ করে আমাকে ভালোভাবেই চিকিৎসা দেওয়া হয়েছে। আসলে আমি কৃতজ্ঞতা। তারপরে আমি সুস্থ, তারপরে জানলাম যে আমি বাড়িতে ফিরে এসে জানলাম যে আমার প্রত্যেক মসজিদে আমার ওয়ার্ডবাসীরা আমার জন্য দোয়া করাইছেন। সে কথা শুনে আসলে সত্যি আমার মনে হলো যে হায়াত আছে, যে যার জন্য আমি সত্যি আমি বেঁচে আসছি। কিন্তু আমি তো একটা জিনিস বুঝতে পারলাম, আমি যদি অসুস্থ না হতাম তাহলে জনগণের ভালোবাসাটা আমি বুঝতে পারতাম না। আমি অসুস্থ হওয়ার জন্য বুঝতে পারলাম যে জনগণ আমাকে কতটা ভালোবাসেন। ওনারা যে আমার জন্য দোয়া করাইছেন প্রত্যেক মসজিদে, আমার মানে এতটা ভালো লাগছে। আমার মনে হচ্ছে না যে আমি এত বড় একটা অসুস্থ ছিলাম বা এত বড় একটা খারাপ জায়গা থেকে যে আমি ফিরে আসছি, সেটা আমার একদম মনে হচ্ছে না। আমার নিজের কাছে অনেক আনন্দিত লাগছে। সত্যি আমি খুব আনন্দিত, আমার ওয়ার্ডবাসীর উপরে আমি অনেক খুশি। আশা করছি আমি জীবনে মরণের আগ পর্যন্ত আমার ওয়ার্ডবাসীর সেবা আমি যে কোনোভাবে হোক, যে কোনো পর্যায়ে, যে কোনো বিনিময়ে আমি আমার ওয়ার্ডবাসীর পাশে আছি এবং থাকবো। আপনার একটা বিষয় আপনাকে জানতে চাই, যেহেতু আপনি ইউনিয়নে কাজ করেছেন, আমরা ইউনিয়নের উন্নয়ন তো অনেক করেছেন, সে বিষয়টি আমরা আসলে এখানে নিয়ে আসতেও চাই না। উন্নয়ন যা করেছেন জনগণ জানেন, সে বিষয়টা আপনি অনেক উন্নয়ন করেছেন, কারণ আপনি একজন সামাজিক মানুষ এবং কিভাবে কার সাথে কথা বলতে হবে সেটা আপনি জানেন, বুঝেন, বিধায় কিন্তু আপনি অধিকার বঞ্চিত মানুষের অধিকারটা ফিরিয়ে দিচ্ছেন এবং করোনার সময় তাদের যে গর্ভকালীন ভাতা যেটা ছিল সেই ভাতাটাও কিন্তু নিয়ে আসছেন। যেভাবে হোক আপনি রিস্ক নিয়ে সেটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এবং মানুষের ভালোবাসা দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন, যা আপনার চোখের পানি কিন্তু এই মুহূর্তে চলে আসছে যে তাদের ভালোবাসায় আপনি তাদের ভালোবাসার কি প্রতিদান দিবেন। তো সেই প্রতিদান বা মানুষের ভালোবাসা যখন আপনার হৃদয়ে আঘাত করছে, তখন কিন্তু মানুষের কাছ থেকে আপনি দূরে যেতে পারছেন না, চাইলেও কিন্তু সম্ভব না। কারণ যারা মানুষের ভালোবাসা অর্জন করে নেয় তারা সবসময় কিন্তু মানুষকে সহযোগিতা করতে, মানুষের কাজ করতে তাদের মন সবসময় কাঁদে। তো ইনশাআল্লাহ আমার দর্শক যারা আছেন তারা আপনার চোখের জল, তার বাস্তব একটি প্রমাণ। চোখের জল কিন্তু এমনি এমনি আসে না। যখন মানুষের দুটি বিষয়ে চোখের জল আসে, একটু হচ্ছে কষ্টে আর একটু হচ্ছে আনন্দে। যদিও আমি মনে করি যে লাভলি আফার যে চোখের জলটা আসছে সেটা আনন্দে আসছে, এই কারণে যে লাভলি আফাকে মানুষ এত ভালোবেসেছে যে করোনার সময় তারা মসজিদে দোয়া নিয়ে করেছেন এবং বাড়ি বাড়ি এসে খবর নিয়েছেন। এবং লাভলি আফা যেটা করেছেন, যেই করোনার সময় একজন মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া বন্ধ ছিল, এক পাশ থেকে অন্য পাশে যাওয়া বন্ধ ছিল, মানুষের সাথে মানুষের মিশা কথাবার্তা বন্ধ ছিল, সেই সময় কিন্তু তিনি মানুষের দ্বারে দ্বারে গেছেন এবং জীবনের ঝুঁকি নিয়েছেন। তার বিনিময়ে আপনারা ভালোবাসা দিয়েছেন, তিনি কৃতজ্ঞ। এবং দায়িত্বশীল যারা ছিলেন বিভিন্ন স্তরে তারা সবাই সহযোগিতা করেছেন, সবার কাছে সুন্দরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আশা করেছেন আগামী নির্বাচনে যাতে তিনি বিজয় হয়ে আবারও মানুষের কল্যাণে কাজ করতে পারেন, সেই চিন্তা ভাবনা করেছেন। তো লাভলি আফা, আমরা একদম শর্ট করে নিতে চাই, যেহেতু প্রচণ্ড গরম রয়েছে আজকে এবং আপনারও কাজ, আপনি অনেক জায়গায় যাবেন, আমাকে সময় দিয়েছেন। আমি আগেই বলেছি যে আপনার কাছে কৃতজ্ঞ, যেহেতু আপনার অনেক ব্যস্ত সময় যাচ্ছে। আমরা চাই নতুন যে ওয়ার্ডগুলো আছে, আপনার উন্নয়ন নিয়ে আমরা কথা বলতে চাই না, উন্নয়ন অনেক করেছেন, অনেক হয়েছে। বর্তমানে কি চিন্তা ভাবনা আছে আপনার 3টি ওয়ার্ডে, আপনি কি কি করতে চান? যেহেতু আপনি সামাজিক সংগঠন নিয়েও কাজ করেছেন, বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন, আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আপনার দ্বারা যতটুকু সম্ভব হয় আপনি মানুষের কল্যাণে কাজ করবেন। আপনার যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডের বিভিন্ন কাজ বাকি আছে। যেহেতু আগের যে 3টি ওয়ার্ড ছিল, সেই 3টি ওয়ার্ড তো ছাড়াও কিন্তু আপনার নতুন নতুন আরও কিছু জায়গা আছে যেগুলোতে অনেক জলাবদ্ধতাও দেখা দেয়, রাস্তাঘাটের অনেক সমস্যা রয়েছে। তো সেগুলো নিয়ে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে, একদম শর্ট করে যদি বলেন। বর্তমানে আমার যে যুব সমাজ একটা সংগঠন আছে,
আর একটা আছে আমাদের নারী সমাজ নিয়ে একটা সংগঠন আছে। দুটি সংগঠন নিয়ে আমার দুটি স্বপ্ন। একটা স্বপ্ন হলো আমার জীবনের সমাজের কাজ শুরু হয়েছে যে যে বিষয় নিয়ে ট্রেনিং, অবহেলিত যে ছেলেমেয়েরা আছে বা লেখাপড়া করে ওনারা কোনো চাকরি পাচ্ছেন না, তাদেরকে আমি জায়গায় জায়গায় ট্রেনিং দেওয়া। বা আমার দুটি বাসও ছিল, ফ্রিতে আমাকে দিয়েছিলেন ওনারা, যার জন্য এই বাসে আমার 85 জন ছাত্রছাত্রী যেত। সে সময় আমি জনপ্রতিনিধি ছিলাম না। তারপরে সে সময় থেকে আমার একটি স্বপ্ন যে আমার এলাকার যে যুব সমাজ আছেন ওনারা কিন্তু অনেক দূরে গিয়ে ট্রেনিং দিতে হয়। তো যদি আমি আমার এলাকার ভিতরে একটা আমার এই 37 নং এলাকার ভিতরে যদি ওয়ার্ডের ভিতরে আমি একটা ট্রেনিং সেন্টার নিতে বা ওই জায়গায় দিতে পারি, তাহলে আমার মনে হচ্ছে যে আমার যুব সমাজ অনেকটা আগাইয়া যেতে পারে। আর বেকারত্ব আমাদের দূর হবে। আর তারপরে দেখা যাচ্ছে আমি নারী সমাজ নিয়ে যে সংগঠনটা, সেই জায়গায় আমার যে নারীরা আছেন ওনারা বলছেন, বা সেই জায়গায় দেখা যাচ্ছে অবহেলিত কিছু মারাও আছে, মেয়েরাও আছে, বিধবা যে মহিলা, ওনারা কিন্তু আমার সাথে অনেক সময় ওনাদের কথা হয়, আলাপ হয়, যা আমার সংগঠনের ভিতরে ওনারা আছেন। ওনারা বলছেন যে যদি একটা কর্মস্থলের জায়গা থাকে তাহলে আমরা একটা কর্মের ব্যবস্থা যদি আপনি করতে পারেন তাহলে আমরা ওই জায়গায় যাব, আমরা অত্যন্ত একান্ত দরকার। সেজন্য সেটাও আমার একটা বড় স্বপ্ন। আশা করছি আল্লাহর কাছে যে এই দুটি স্বপ্ন আমার যখন পূরণ হবে, আমার মনে হবে জনগণের সাথে মনে হয় একটু কিছু করতে পারছি। আর জনগণ বলছে যে আমি যোগ্য, কিন্তু আমার মনে হচ্ছে না আমি যোগ্য। আমি তো এখনও জনগণের কাছে ঋণী। আমি প্রথম যে অবস্থায় আমি 19 দিনে মাত্র নির্বাচন করেছিলাম, কিন্তু যে ভালোবাসা জনগণের কাছ থেকে পেয়েছিলাম সেটাই আমি আজ ঋণ পরিশোধ করতে পারছি না। আর আগামীতেও যদি জনগণ আমাকে আবার ভালোবেসে ওনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, জানি না ওনাদের জন্য আমি কী ঋণ ফুজাতে পারবো বা ওনাদের পাশে কিভাবে দাঁড়াতে পারবো, সেটা আমি আসলেই হিমশিম কাচ্ছি। আমি ভাবছি, আমার অন্তরের মধ্যে সব সময় যে একটা কথাই ভাবছে যে আমি জনগণের কোনভাবে কোন রাস্তা দিয়ে গেলে আমি জনগণের পাশে সহজে দাঁড়াতে পারবো, জনগণকে সহযোগিতা করতে পারবো, সেগুলো আমি সর্বভাবে চেষ্টা করে যাচ্ছি। আমার মনে হচ্ছে যদি একটা কর্মস্থলের ব্যবস্থা আমি করতে পারি, তাহলে সেই জায়গায় আমি পরিচালনা, আমার পরিশ্রম যতটুকু লাগে আমি ইনশাল্লাহ, আমি যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন তাহলে আমি পরিচালনা করে যাব। সেই জায়গায় প্রতিটা কর্মস্থলে প্রতিটা সেক্টরে নারীরা থাকবে। সেখানে নারীরা যদি প্রতিটা সেক্টরে থাকেন তাহলে সেই জায়গায় নারীদেরা এসে কাজ করা তাদের নিঃসন্দেহভাবে করবেন। ওনাদের একটা যুবক মেয়েকেও তার বাবা মা দিতে কোনো সন্দেহ করবেন না। যার জন্য আমি আমার যে মেয়র সাহেবের সাথে আমার আলাপ হয়েছে, ওনাকে আমি বলেছিলাম, উনি আমাকে বলেছেন যে এত মহিলা নিয়ে তুমি কি কাজ করতে চাও। আমি বলেছিলাম যে উনি আমার একটা প্রোগ্রামে আসছিলেন, এত মহিলা দেখে বলেছিলেন যে কি করতে চাও, তোমার স্বপ্ন কি। তখন আমি ওনাকে বলেছিলাম যে আমার স্বপ্ন হলো একটা নারী কর্মস্থলের জায়গা আর একটা ট্রেনিং সেন্টার যুব সমাজের জন্য। উনি বলছেন ঠিক আছে তুমি জায়গা বের করো, আমি এটা সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে এগুলা দেওয়ার জন্য। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার মনে হচ্ছে আমি মন থেকে 9 বছর থেকে আমার এই দুটি স্বপ্ন আমার মনে হচ্ছে এই স্বপ্নটা কোনো একটা সময় বাস্তবে পরিণত হবে, কারণ সেটা আমার মন থেকে আমি চাচ্ছি, আর জনগণের জন্য চাচ্ছি, আমার নিজের জন্য না। আর আমার 10 গরিবের বক্তে হয়তো আল্লাহ আমাকে এই দুটি জিনিস করার মতো সাহসও দিবেন বা করার মতো সুযোগ সুবিধা। দর্শক, আমরা আসলে শেষ করে নিব। প্রচণ্ড গরম রয়েছে এবং গরমের মধ্যেও কিন্তু কাজ করে যেতে হচ্ছে যার যার জায়গা থেকে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজতে রাখবেন, আমরা সেটা আশা করি। আজকে যার বাসায় ছিলাম ওনার স্বামী হচ্ছেন একজন সামাজিক সংগঠক, যার নাম হচ্ছে আব্দুল শহীদ, যুগ্ম আহ্বায়ক সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা, সভাপতি জালালাবাদ যুব জাগরণ সমাজ কল্যাণ সংস্থা এবং সভাপতি যুব কমিটি ইউসেফ বাংলাদেশ, সভাপতি ওয়ার্ল্ড মিশন এডিবি গ্রাম উন্নয়ন কমিটি। তো আমরা সেই পরিচয়টাও আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা দেশ এবং বিদেশ থেকে অনেকেই চিনতে পারেন, জানতে পারেন, এবং স্বামী স্ত্রী দুজন মিলেই কিন্তু মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে চান। সেখান থেকে একদিকে মানুষের অধিকার, বঞ্চিত মানুষ অধিকার পেলেন, অন্যদিকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে রয়েছে মানুষের সেবা, মানব সেবা সবচেয়ে বড় সেবা। তা আল্লাহ তাআলা যেন আমাদের যার যার জায়গা থেকে প্রত্যেককে সেই তৌফিক দান করে। এবং আমরা আশা করি আগামী 21শে জুনে যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচন যেন সুস্থ এবং সুন্দর হয় এবং সেই নির্বাচনে প্রত্যেকটি ওয়ার্ডে এবং সিলেট সিটি কর্পোরেশনে আল্লাহ তাআলার পছন্দের প্রার্থীগুলো যেন নির্বাচিত হয়ে আসে, যাদের দ্বারা জনগণের কাজ হবে এবং অধিকার বঞ্চিত মানুষ সরকারের কাছ থেকে তাদের অধিকার
ফিরে পাবে। সেই প্রত্যাশা আশা রেখে এখন আমি বিদায় নিচ্ছি। আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবসময় আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।